পড়তেছি বিশ্ব সংবাদ। তুরস্কে উত্তাল বিক্ষোভের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাংবাদিকদের আটক, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান, আব্বাস আরাগচি, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন রুশ কর্মকর্তারা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত 21, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। তুরস্কে উত্তাল বিক্ষোভের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাংবাদিকদের আটক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র কেরেম ইমামোগ্লুকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর পর ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে তুরস্কের কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বেশ কয়েকজন সাংবাদিককে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে বলে সোমবার একটি গণমাধ্যম কর্মী ইউনিয়ন জানিয়েছে। গতকাল রোববার একটি আদালত আনুষ্ঠানিকভাবে মেয়রকে গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগে বিচারের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে গত বুধবার মেয়রকে আটকের ফলে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত হয়। লাখ লাখ মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করছে। গণমাধ্যম কর্মী ইউনিয়ন ডিক্স বেসিন ইস ইউনিয়ন জানিয়েছে কমপক্ষে 8 জন সাংবাদিককে আটক করা হয়েছে। এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের সত্য জানার অধিকারের উপর আক্রমণ। ইউনিয়নটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ লিখেছেন, আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। সাংবাদিকদের চুপ করিয়ে সত্য লুকানো যাবে না। এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েকিয়াবা বলেছেন, 19 মার্চ মেয়রকে তার বাড়িতে গ্রেপ্তার করার পর থেকে মোট 1133 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে 123 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানান তিনি আরও বলেন, অ্যাসিড, আগুনের বোমা এবং ছুরির মতো বিপজ্জনক উপকরণ জব্দ করা হয়েছে। কিছু মহল সমাবেশ ও বিক্ষোভকে কাজে লাগিয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করছে, রাস্তায় অস্থিরতা উস্কে দেওয়া এবং আমাদের পুলিশকে আক্রমণ করার চেষ্টা করছে। মন্ত্রী বলেন, আটককৃতদের মধ্যে কয়েকজনের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত গোষ্ঠীর সাথে সম্পর্ক রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। অন্যদের পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ডও রয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠানোর বিষয়টিকে 2028 সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী সরিয়ে নেওয়ার রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও সরকারি কর্মকর্তারা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তুরস্কের আদালত স্বাধীনভাবে কাজ করে। ইমামোগ্লুকে একটি অপরাধমূলক সংগঠন পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অবৈধভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ডিং এবং দরপত্র জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে মেয়র ইমামোগ্লুর বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা হিসেবে তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। ইস্তাম্বুলে এখন পৌরসভা পরিচালনা বিষয়ক একজন ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেওয়া হবে। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান, আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানে কেউ আক্রমণ করার সাহস করতে পারবে না, কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত। তারা জানে যে সশস্ত্র বাহিনী, ত্রাণকর্মী, সরকার এবং জনগণ সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আব্বাস আরাগচি উল্লেখ করেন, আমি আবারও বলতে চাই, কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা এর পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, এটি আমাদের সুনির্দিষ্ট ও স্পষ্ট নীতি। যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে, ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না। পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা। এর সাথে আমরা কখনোই আপোস করব না। তিনি আরও বলেন, বর্তমানে মার্কিন নীতি, অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে। সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন রুশ কর্মকর্তারা।
কয়েক ধাপে আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা সোমবার আবারও সৌদি আরবে আলোচনা শুরু করেছে। আজকের আলোচনার লক্ষ্য ইউক্রেনে একটি ব্যাপক যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়া। আরব নিউজ জানিয়েছে, ইউক্রেন নিয়ে একটি বিস্তৃত চুক্তি নিশ্চিত করার আগে ওয়াশিংটন কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরতি চুক্তির দিকে নজর দিচ্ছে। এর আগে গতকাল সোমবার ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। এরপর রুশ কর্মকর্তাদের সঙ্গে বসেছেন তারা। আলোচনার পরিকল্পনা সম্পর্কে জানা একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল এয়ারটন। হোয়াইট হাউস জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করাও অন্তর্ভুক্ত থাকবে, যাতে জাহাজ চলাচলের স্বাধীন প্রবাহ নিশ্চিত হয়। এছাড়াও বৈঠকে রাশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন একজন প্রাক্তন কূটনীতিক এবং বর্তমানে ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রিগরি কেরাসিন এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর ও উপদেষ্টা সের্গেই বেনেশা। জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। জাপানের পশ্চিমাঞ্চলে গত রাতভর অগ্নি নির্বাপন প্রচেষ্টা সত্ত্বেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। সোমবার কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় দুটি প্রশাসনিক অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। টোকিও ভিত্তিক কিয়োদা নিউজ জানিয়েছে, ওয়াকামা এবং এহিমে সরকারের অনুরোধে সামরিক হেলিকপ্টারগুলো অগ্নি নির্বাপকদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় প্রশাসন প্রায় ২,৮০০ বাসিন্দাকে তাদের বাড়ি ছেড়ে যেতে বলেছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, সম্প্রচারকে এনএইচকে-তে প্রচারিত ফুটেজে দেখা গেছে একটি সেলফ ডিফেন্স ফোর্সেসের হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত বনাঞ্চলে পানি ফেলছে। কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে। এর আগে গতকাল সোমবার ওয়ার্কার অঞ্চলে শুরু হওয়া আগুন তামাশা ছিটিয়ে পড়লে মোট 250 হেক্টর এলাকা পুড়ে যায়। এছাড়াও সোমবার পর্যন্ত ইমাবাড়ি অঞ্চলে 119 হেক্টর এলাকা গ্রাস করেছে দাবানল। স্থানীয় কর্তৃপক্ষের মতে ওয়াকামায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে, তবে এখন পর্যন্ত কোনো এলাকায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত 21। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে রাতভর হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের পর নতুন করে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার গাজায় নতুন করে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের একদিনে হামলায় গাজায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনী শুরু হওয়া হামলায় রোববার পর্যন্ত 673 জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ল। এছাড়াও ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। অন্যদিকে গাজার এক অংশ এখনও দখল নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এ নিয়ে ইতিমধ্যে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই এক অংশ দখল করে নেবে তারা।